আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজ সহ বা সারা বাংলাদেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা এই ফুলটি নিশ্চয়ই চিনতে পারছো। এটি আমাদের গ্রামে গঞ্জে চারপাশে দেখা যায়। যারা ঢাকায় থাকো, শহরে থাকো, তারা হয়তো নাও চিনতে পারো, সেই জন্য আমি এই ফুলটিকে তুলে এনেছি। এই ফুলটি হচ্ছে কচুরিপানা। তো আমাদের চারপাশে যা কিছু আছে আসলে সেটাই হচ্ছে আমাদের সম্পদ। আমরা যা হাতের কাছে পাবো সেটিকেই আমরা কাজে লাগাবো। এখন যেমন আমাদের মহামারী চলছে, তো এই মহামারীর জন্য আমরা সরাসরি ক্লাস করতে পারছি না, সেই জন্য আমরা অনলাইন ক্লাসে আমি হাজির হয়েছি। ঢাকা কলেজ অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে তোমাদের জন্য এবং তোমরা অনলাইন ক্লাসগুলো করছো। তা এই যে এখন যে বর্তমান যে সুযোগটি, এই সুযোগটিকেই আমাদের আসলে সঠিকভাবে কাজে লাগাতে হবে, তাহলে আমরা সময়ের সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। অর্থনীতিতে আমরা যেমন শিখেছি সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে, শিক্ষার্থীরা সময় কিন্তু মানুষের বড় সম্পদ। আমাদের জীবন হচ্ছে সময়ের সমষ্টি। আমরা যখন চলে যাব পৃথিবী ছেড়ে, তখন আমরা এই যে পৃথিবীর যে সময়, সে সময়ের বাইরে চলে যাব। সেই জন্য আমরা যখন যা পাবো সেটিকে আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়াশোনায় যাই। আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদের, কারণ আমরা এখন জানি যে আমাদের মানে এই দুর্যোগ পরিস্থিতির সামনে মনে হচ্ছে আরও খারাপের দিকে যাবে। অতএব আমাদের বাইরে যেতে হলে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং ঘন ঘন হাত ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এগুলো আসলে আমাদের মেনে চলতে হবে, এখন একটু কঠোরভাবেই মেনে চলতে হবে। সেই জন্য আমি আজকে তোমাদের মনে করিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তাহলে পড়াবো অর্থনীতি প্রথম পত্র, ব্যবসা শিক্ষা এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায়ে পড়াবো। আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই প্রথম অধ্যায়ে আমাদের আজকের টপিক হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সমাধান। এই টপিকের অধীনে আমরা আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে যে আমরা গত ক্লাসের রিভিউ, পূর্বের ক্লাসের রিভিউতে তোমরা আমার কাছে একজন জানতে চেয়েছিলে দাম ব্যবস্থা সম্পর্কে ভালোভাবে বোঝানোর জন্য। তো এই দাম ব্যবস্থাটি আমরা আজকে যে আমাদের বিষয়বস্তু আছে, আজকে আমাদের বিষয়বস্তু আমরা কি দেখেছিলাম, যে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার সমাধান, অর্থনৈতিক মৌলিক সমস্যার সমাধানগুলো, সেইগুলোতে আমরা মানে দাম ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান সেটিকে আমরা পড়ব। সেই জন্য আমি এটিকে এখন আলাদাভাবে বলছি না। কিন্তু সুদ এবং মুনাফা, আরেকজন জানতে চেয়েছো সুদ এবং মুনাফার পার্থক্য। তাহলে আমি আজকে ক্লাসের শুরুতে পূর্ববর্তী ক্লাসের রিভিউ হিসাবে সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্যটি আমি বলবো। তারপরে আমরা যাব হচ্ছে বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ। তারপরে আমরা পড়াবো বিভিন্ন অর্থ ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা তাহলে জেনে নিই যে সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে উৎপাদনের 4টি উপকরণ আছে। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি যে উপকরণ আছে, এই 4টি উপকরণ আমরা যখন উৎপাদনের কাজে ব্যবহার করব, আমরা কি বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় এগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? আমরা অর্থনৈতিক কর্মকাণ্ড বা অর্থনৈতিক কার্যক্রমের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম প্রথম ক্লাসে, যে আমি একটি উদাহরণে বলেছিলাম মায়ের সেবা
এবং নার্সের সেবা দুটি প্রায় একই জিনিস। অসুস্থ হলে মাও সেবা করেন, আবার নার্সও হাসপাতালে সেবা করেন, কিন্তু নার্সের সেবা অর্থনৈতিক কার্যক্রম। কারণ কি, নার্সের সেবা আমাদের টাকা দিয়ে টাকা পরিশোধ করে মজুরি পরিশোধ করে কিনতে হয়, আর মায়ের সেবার জন্য আমাদের কোনো টাকা পয়সা পরিশোধ করতে হয় না। সেই জন্য মায়ের সেবাটি অর্থনৈতিক কার্যক্রমের আওতাভুক্ত নয়। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বোঝাতে চাচ্ছি? এটা বোঝাতে চাইলাম যে অর্থের মাধ্যমে বিনিময়যোগ্য বিষয়গুলো শুধু অর্থনীতিতে আলোচনায় আসবে। তার মানে অর্থনীতিতে আমরা কোনো কিছু বিনা পয়সায় পাবো না, ফ্রি পাবো না। সেই জন্য আমরা এই যে অর্থনীতিতে আমরা যে উৎপাদনের যে 4টি উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এগুলোকে যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে অবশ্যই এগুলোর পারিশ্রমিক হিসেবে আমাদের কিছু না কিছু পরিশোধ করতে হবে। তাহলে ভূমির পারিশ্রমিক হিসেবে পরিশোধ করতে হবে আমাদের খাজনা। শ্রমকে যদি ব্যবহার করি উৎপাদনের জন্য, তাহলে এই শ্রমের পারিশ্রমিক হিসেবে পরিশোধ করতে হবে আমাদের মজুরি। মূলধনকে যদি ব্যবহার করি তাহলে মূলধনের পারিশ্রমিক হিসেবে ব্যবহার করতে হবে সুদ। এবং সংগঠন বা যিনি এই ভূমি, শ্রম এবং মূলধন, এই তিনটি হলো কি, তিনটিকে যখন একত্রিত করে উৎপাদনে যাবে তখন এই তিনটিকে যে একসাথে করবে, একত্রিত করবে, তাকে বলা হয় সংগঠক। আর যে প্রতিষ্ঠানের মাধ্যমে এই সংগঠক এই একত্রিতকরণ করবে তাকে বলা হয় সংগঠন। তাহলে সংগঠক এই যে সংগঠনের মাধ্যমে যেই কাজটি করবেন, এর জন্য সংগঠন কি পাবে? একটি মজুরি পাবে, পারিশ্রমিক পাবে, সেটি হলো মুনাফা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গিয়েছি যে মূলধনের পারিশ্রমিক হচ্ছে সুদ এবং সংগঠনের পারিশ্রমিক হচ্ছে মুনাফা। সংগঠক মানে কি? আমরা যদি খুব সহজভাবে বলি যে আমরা একটি প্রতিষ্ঠানকে চালাই, ম্যানেজার, ব্যবস্থাপক। তার মানে সংগঠকের প্রধান হতে পারে, ব্যবস্থাপক হতে পারে, বা আমরা তাকে সংগঠক বলতে পারি, উদ্যোক্তা বলতে পারি। তার পারিশ্রমিক হচ্ছে কি, সে যে এই যে ভূমি, শ্রম, মূলধনকে একসাথে করছে এবং একত্রিতকরণ করে উৎপাদনে যাচ্ছে, এর জন্য সে কি পাবে? এই যে তার যে এই দ্রব্যাদি উৎপাদন শেষে যে বিক্রয় করে যে বাড়তি টাকা পাবে খরচের পরে, সেই বাড়তি অংশটি হলো মুনাফা, সেটি তার মজুরি, সংগঠকের বা সংগঠনের পাওনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন একটু এক নজরে দেখে নিই সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য কি। সুদ হচ্ছে তাহলে কি? মূলধন ব্যবহার করার জন্য পরিশোধ করতে হয় সুদ, আর সংগঠক তার পারিশ্রমিক হিসেবে পায় হচ্ছে মুনাফা। এবং সুদ মূলধন আমরা কি করি? উদ্যোক্তা কাছে সবসময় মূলধন নাও থাকতে পারে, সংগঠক যিনি, তার মূলধন নাও থাকতে পারে, কিন্তু তার সাংগঠনিক ক্ষমতা থাকতে পারে, সাংগঠনিক দক্ষতা থাকতে পারে। সে কি করবে তখন? তার মূলধন না থাকলে সে মূলধন ধার নিবে, যার কাছ থেকে সে মূলধনটি ধার নিবে, মূলধনটি আনবে, সে মূলধনের মালিককে কি করবে? সে নির্দিষ্ট হারে টাকা পরিশোধ করবে, মূলধনের অতিরিক্ত টাকা সেটি সে কি হিসেবে দিবে? সুদ হিসেবে দিবে। তার মানে কি, সে শতাংশিক হারে সাধারণত এই মূলধনের সুদ দেওয়া হয়। যেমন একজন সংগঠক, রহিম একজন সংগঠক, এই রহিম 100 টাকা ধার নিলেন একজনের কাছ থেকে, করিমের কাছ থেকে। তাহলে করিমের এই 100 টাকা ধার নেওয়ার জন্য করিম যদি 100 টাকা দেয়, তাহলে সে 1 বছর পরে করিমকে রহিম 100 টাকা ফেরত দিলে পরে সে 100 টাকা করিম নিবে না। কারণ কি? সে আরও বেশি কিছু চাবে। তার মানে কি, সে 100 টাকার যদি 10% সুদ হয়, তাহলে সে কত টাকা ফেরত পাবে? 100 টাকার 1 বছর পরে সে 10 টাকা অতিরিক্ত সুদ হিসাবে পাবে। 100 টাকা আসল আর সুদ হচ্ছে 10 টাকা। সে সুদ আসলে সে কত টাকা পাবে 1 বছর পরে? 110 টাকা। তার মানে 1 বছর আগে সে 100 টাকা দিয়েছিল, আর 1 বছর পরে সে পাবে হচ্ছে 110 টাকা। তার মানে কি, সুদ হবে নির্দিষ্ট হারে। এখানে ব্যবসার লাভ লোকসানের সাথে সুদের কোনো সম্পর্ক নেই। আর মুনাফা হচ্ছে কি, নির্দিষ্ট হার নেই। কি পাবে? মুনাফা পাবে কিভাবে? মোট আয় এবং মোট ব্যয়ের যে পার্থক্য, এই পার্থক্যটি যত বেশি হবে মুনাফা তত বেশি হবে। অনেক সময় হতে পারে যে মোট আয় যদি কম হয় আর মোট ব্যয় যদি বেশি হয়, তখন কিন্তু মোট মুনাফা ঋণাত্মক হতে পারে, অর্থাৎ লোকসানও হতে পারে। তার মানে কি, মূলধন ধার দেওয়ার ক্ষেত্রে মূলধনের যে বাড়তি
ইয়ে পাবে, পারিশ্রমিক পাবে, সুদ পাবে, সেটার ক্ষেত্রে কোনো সুদ পাওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি নাই, সে নিশ্চিতভাবেই এই সুদ পাবে। আর এর মুনাফা হলো কি, মুনাফার ক্ষেত্রে ঝুঁকি আছে। যদি আয়ের চেয়ে ব্যয় যদি কম হয়, আয় যদি বেশি হয়, তাহলে সে মুনাফা পাবে, বাড়তি টাকা পাবে। আর যদি না হয়, ব্যয় যদি বেশি হয়, আয় যদি কম হয়, তাহলে সে কি পাবে না, টাকা পাবে না, সে লোকসানের সম্মুখীন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এখন বুঝে গিয়েছো সুদ এবং মুনাফার মধ্যে পার্থক্য। তাহলে চলো আমরা গত ক্লাসে আমরা কিছু পড়া আমাদের বাকি রয়ে গিয়েছিল, সেটি হচ্ছে কি বিভিন্ন অর্থ ব্যবস্থার মধ্যে তুলনা। সেটি আমি একটু সংক্ষেপে বলছি। আমাদের অর্থ ব্যবস্থা হচ্ছে চারটি, সেটি আমরা গত ক্লাসে শিখেছিলাম। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা, আর হলো কি ইসলামী অর্থ ব্যবস্থা। এই চারটির মধ্যে আমরা প্রথমে আমরা কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হলো গণতন্ত্র আছে বা পূর্ণমাত্রায় গণতন্ত্র আছে, বা এটিকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা হয়। কেন বলা হয়? যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদক এবং ভোক্তা মানে দুই পক্ষই স্বাধীন। কেন স্বাধীন? যে সরকারের কোনো এই অর্থ ব্যবস্থায় হস্তক্ষেপ নেই, সরকার হস্তক্ষেপ করে না। উৎপাদক নিজের স্বাধীন মতো উৎপাদনের সিদ্ধান্ত নিতে পারে, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে। আর ভোক্তাও কতটুকু ভোগ করবে এবং তার যে পরিমাণ আয় আছে, টাকা আছে, সে সেই পরিমাণ ক্রয়ের সামর্থ্য থেকে সে ভোগ করবে। এক্ষেত্রে ভোক্তাও স্বাধীন। সেই জন্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে বলা হয় গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বা ধনতন্ত্রে গণতন্ত্র রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটি আমাদের মাঝে মাঝে অনুধাবনের প্রশ্নে আসে যে ধনতান্ত্রিক কোন অর্থ ব্যবস্থাকে গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলা যায় এবং কেন বলা যায়। এই যে আমি ব্যাখ্যাটি বললাম, সেই ব্যাখ্যাটি তোমরা লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কি গণতন্ত্র আছে? গণতন্ত্র নেই। কারণ কি? এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সরকার নিয়ন্ত্রণ করে, পুরোটাই সরকার নিয়ন্ত্রণ করে। যে বিষয়গুলো সরকার নিয়ন্ত্রণ না করে, সেগুলো সরকারের পক্ষ থেকে সরকার একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন গঠন করে দেয়। সেই কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কি করে? ওই অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিয়ে থাকে, একটি দেশ কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে। তার মানে কি, এই নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় শতভাগই হচ্ছে কি সরকার নিয়ন্ত্রিত, রাষ্ট্র নিয়ন্ত্রিত। এবং মিশ্র অর্থ ব্যবস্থায় কি গণতন্ত্র পুরোপুরি নেই, কিছু ক্ষেত্রে গণতন্ত্র আছে, কিছু ক্ষেত্র আবার নিয়ন্ত্রিত। সাধারণত মিশ্র অর্থ ব্যবস্থায় উৎপাদনের খাত সরকার হস্তক্ষেপ করে না, সেই উৎপাদনের খাতগুলো কি ব্যক্তি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে বা কার জন্য উৎপাদন করবে। এবং ভোক্তাও উৎপাদনগুলো কতটুকু ক্রয় করবে, তার ক্রয় ক্ষমতা বা আয় অনুযায়ী সে নির্ধারণ করবে যে কতটুকু ভোগ করবে। আর কিছু খাত আছে মিশ্র অর্থ ব্যবস্থায় সরকার নিয়ন্ত্রণ করে, যেগুলো জনকল্যাণমূলক খাত বা সেবা খাত, যেমন শিক্ষা, স্বাস্থ্য, তারপরে যোগাযোগ খাত, রেল, সেতু, পয়ঃনিষ্কাশন, নাগরিক সুবিধা, টেলিফোন সুবিধা, এইসবগুলো কি করে? সরকার নিয়ন্ত্রণ করে, যেন জনগণ কি করে? বঞ্চিত না হয় এবং রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হয়, জনগণের কল্যাণ নিশ্চিত হয়। সেজন্য সেবামূলক খাতগুলোকে সরকার নিয়ন্ত্রণ করে। তার মানে মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে দুটি খাত রয়েছে, দুটি রয়েছে, দিক রয়েছে। একটি হলো গণতন্ত্র রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রগুলোতে সাধারণত গণতন্ত্র থাকে, এবং সরকার যে খাতগুলো নিয়ন্ত্রণ করে সেগুলো হচ্ছে সরকারের নিয়ন্ত্রিত খাত, সেগুলো হলো সাধারণত জনকল্যাণমূলক খাতগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে ইসলামী অর্থব্যবস্থায় কি রয়েছে? কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর বিধিবিধান অনুযায়ী এই খাত নিয়ন্ত্রিত হয়। এখানে মানে গণতন্ত্র মানে কি আংশিক আছে, আবার আংশিক নেই। কারণ এখানে ভোক্তা এবং উৎপাদক এবং রাষ্ট্র মেনে চলবে হলো কোরআনের আইন, এবং কোরআনের আইন যেখানে সুস্পষ্ট নয় সেখানে সুন্নাহ অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র যেভাবে পরিচালনা করে গিয়েছেন ইসলামী রাষ্ট্র, এবং তার যে জীবনচারণ
সেইখান থেকে এই বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসছি মালিক। যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক হচ্ছে কে? ব্যক্তি। আর রাষ্ট্রের হচ্ছে আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, এবং মিশ্র অর্থ ব্যবস্থায় কিছু সম্পদের মালিক হচ্ছে রাষ্ট্র, জনকল্যাণমূলক খাত যেগুলো সেগুলোর মালিক হচ্ছে রাষ্ট্র বা সরকার, এবং ব্যক্তি হচ্ছে উৎপাদন খাতের মালিক, যেগুলো সরকার নিয়ন্ত্রণ করে না, সেই খাতগুলোর মালিক হচ্ছে কি? ব্যক্তি। সেই সম্পদের মালিক হচ্ছে ব্যক্তি। আর ইসলামী অর্থ ব্যবস্থায় মনে করা হয় যে সকল সম্পদের মালিকই হচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। এখানে মানুষ কোনো কিছু, ব্যক্তি কোনো কিছুর মালিক নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আসি মুনাফা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে মুনাফা কেন্দ্রিক অর্থনীতি, যেখানে মুনাফা হচ্ছে মূল উপজীব্য। মুনাফাকে কেন্দ্র করেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয়। কারণ যে এখানে মনে করা হয় যে দুটি পক্ষ থাকে, একটি হলো পুঁজিপতি শ্রেণী, আরেকটি হলো শ্রমিক শ্রেণী। শ্রমিককে যত বেশি শোষণ করা যায় তত বেশি মুনাফার মালিক হয়, এবং এই মুনাফা কিসে রূপান্তর হয়? পুঁজিতে রূপান্তর হয়। তার মানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থনীতিতে কি? মুনাফা কেন্দ্রিক অর্থনীতি। মুনাফাকে কেন্দ্র করেই পুঁজির বিকাশ হয়, সেজন্য ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় হলো মুনাফা হলো মূল উপজীব্য বিষয়, মূল বিষয়বস্তু। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে কি? কল্যাণ, যে জনগণের কল্যাণ সর্বোচ্চ করা, রাষ্ট্রের কল্যাণ সর্বোচ্চ করা। আর মিশ্র অর্থ ব্যবস্থায় যেগুলো ব্যক্তিগত খাত আছে, অর্থাৎ ব্যক্তি খাতকে স্বীকৃতি দেওয়া হয়েছে, উৎপাদন খাতকে, সেগুলো হলো মুনাফা কেন্দ্রিক অর্থনীতি। আর বাকিটা হচ্ছে যেগুলো সরকার নিয়ন্ত্রণ করে, সেগুলো হলো সরকার চেষ্টা করে যে জনগণের কল্যাণকে সর্বোচ্চ করার। তো শিক্ষার্থীবৃন্দ, তারপর আছে যে ইসলামী অর্থ ব্যবস্থা ও মুনাফা কেন্দ্রিক বলা যাবে না, কিন্তু মুনাফাকে স্বীকৃতি দেওয়া হয়, সুদকে হারাম করা হয়েছে। এখানে কোরআনে বলা হয়েছে যে আমি সুদকে করেছি হারাম এবং ব্যবসাকে করেছি হালাল। অর্থাৎ ব্যবসা যেহেতু হালাল করা হয়েছে ইসলামী অর্থ ব্যবস্থায়, সেজন্য মুনাফার স্বীকৃতি আছে, কিন্তু সুদের স্বীকৃতি ইসলামী অর্থ ব্যবস্থায় নেই। তারপরে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের কথা যদি আমরা চিন্তা করি, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় শ্রেণী ব্যবধান আছে প্রচণ্ড মাত্রায়। সবচেয়ে বেশি শ্রেণী ব্যবধান আছে এই চারটি অর্থ ব্যবস্থার মধ্যে হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। কেন? যে যত বেশি ধনের মালিক, সম্পদের মালিক বা পুঁজির মালিক, তাকে বিত্তের মালিক, তাকে বলা হয় উচ্চবিত্ত। আবার যারা একটু কম মধ্যম বিত্তের মালিক, সম্পদের মালিক, তাদের বলা হয় মধ্যবিত্ত। আমি গত ক্লাসেও এটি বলেছিলাম, যাদের এর চেয়ে কম মালিক তাদেরকে বলা হয় নিম্নবিত্ত, এবং যাদের বিত্ত নাই তাদেরকে বলা হয় বিত্তহীন। তার মানে কি? এখানে এই শ্রেণী ব্যবধান, এবং শ্রমিক এবং পুঁজিপতি শ্রেণী এই শ্রেণীও রয়েছে। এই যে সমাজে বিভিন্ন শ্রেণীর যে ব্যবধান, এই ব্যবধানটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় প্রকট আকার রয়েছে। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কোনো শ্রেণী ব্যবধান নেই। এখানে রাষ্ট্র কি করে? জনগণের দায়িত্ব নেয়। জনগণের যেই মৌলিক চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান এবং সহ সব কিছুর দায়িত্ব হলো রাষ্ট্র নেয়। রাষ্ট্র যেহেতু সকল সম্পদের মালিক, রাষ্ট্রই জনকল্যাণকে সর্বোচ্চ করার জন্য ব্যবস্থা করে থাকে। এখানে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় এই জন্য কোনো শ্রেণী ব্যবধান নেই। আর মিশ্র অর্থ ব্যবস্থায় শ্রেণী ব্যবধানকে নিয়ন্ত্রণ করে কে? সরকার। মানে কিছু যেগুলো খাত আছে ব্যক্তির কেন্দ্রিক উৎপাদন খাতগুলো, সেগুলোতে শ্রেণী ব্যবধান কিছুটা থাকলেও সরকার যে জনকল্যাণমূলক খাত আছে বা ব্যক্তি খাতকেও সরকার অনেক সময় নিয়ন্ত্রণ করে থাকে। সেই ক্ষেত্রের জন্য মিশ্র অর্থ ব্যবস্থায় শ্রেণী ব্যবধান কম। মানে এই যে বৃত্তের অনুযায়ী যে সমাজের বিভিন্ন শ্রেণীতে যে ক্ল্যাশ, সেটি কম। আর ইসলামী অর্থ ব্যবস্থায় মনে করা হয় সকল মানুষই সমান, এবং এখানে ধনী গরিব থাকলেও ধনীর সম্পদে ইসলাম কি করেছে? গরিবের হক রয়েছে, এটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এজন্য ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাত দেওয়া হয়, মানে তারপরে কর্জে হাসানা দেওয়া হয়, যে বিনা কেউ যদি ঋণ পরিশোধ করতে না পারে তাকে বিনা সুদে ঋণ দেওয়া হয়।
এই জন্য আমরা হলো যে ইসলামী অর্থ ব্যবস্থায় কি শ্রেণী ব্যবধানকে বিবেচনায় আনা হয় না। তারপর আছে হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয় কিভাবে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয় যেহেতু সরকার নিয়ন্ত্রণ করে না, কেউ নিয়ন্ত্রণ করে না ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, তাহলে এই অর্থ ব্যবস্থাটি কিভাবে পরিচালিত হয়, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটি আমি এই আজকের ক্লাসেই পরবর্তীতে আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাবো। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা হচ্ছে কি, যে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে দাম নির্ধারণ হয় এবং এর মাধ্যমে অর্থনীতিতে ভারসাম্য বজায় থাকে। আর নির্দেশমূলক অর্থ ব্যবস্থা পরিচালিত হয় নিয়ন্ত্রিত দাম ব্যবস্থায়, অর্থাৎ সরকার দাম নিয়ন্ত্রণ করে, সরকার পুরোটাই দাম, সরকারের নিয়ন্ত্রিত দামেই সবার বেচাকেনা করতে হয়, বা অনেক দ্রব্য সরকার নিজেও জনগণের দোরগোড়ায় পৌঁছায় দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মিশ্র অর্থ ব্যবস্থায় হচ্ছে যে আংশিক নিয়ন্ত্রিত, অর্থাৎ দাম আংশিক, দ্রব্যের দাম আংশিক নিয়ন্ত্রিত। যখন দেখা যায় যে যেগুলো ব্যক্তিগত খাত আছে যে সরকার নিয়ন্ত্রণ করে না, আমি যেই কথাগুলো বলেছিলাম যে উৎপাদন খাতের কথা, সেই উৎপাদিত দ্রব্য এবং সেবার খাতগুলোর যেগুলো সরকার নিয়ন্ত্রণ করে না, সেগুলো অনেক সময় দাম অতিরিক্ত বেড়ে গেলে সেই ক্ষেত্রেও সরকার নিয়ন্ত্রণ করে, আর সেবা খাতগুলো তো সরকার নিয়ন্ত্রণ করে। এই জন্য বলা হয় কি মিশ্র অর্থ ব্যবস্থায় আংশিক নিয়ন্ত্রিত। আর ইসলামী অর্থ ব্যবস্থায় হচ্ছে আংশিক নিয়ন্ত্রিত, যে ইসলামী অর্থ ব্যবস্থাও যে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসাবে যে দাম যেন সবার নাগালের মধ্যে থাকে, সেই জন্য আংশিক নিয়ন্ত্রণ করা হয় ইসলামী অর্থ ব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো ছিল আমাদের এই 4টি অর্থ ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো। এর মধ্যে যে এর সাথে আশেপাশের যে বৈশিষ্ট্য, কম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো আমাদের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনার মাধ্যমে চলে এসেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈশিষ্ট্যগুলো, এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমরা অবশ্যই মনে রেখে তোমরা পড়বে, এবং এর মাধ্যমে আমরা একটি অর্থ ব্যবস্থার সাথে আরেকটি অর্থ ব্যবস্থার যে তুলনামূলক চিত্র, সেটি আমরা পেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে চলো এখন আমরা একটি সৃজনশীল প্রশ্ন দিয়েই বাড়ির কাজ, এই যে আমাদের বিভিন্ন অর্থনৈতিক অর্থ ব্যবস্থার যে তুলনামূলক আলোচনা, এটির মাধ্যমে এই সৃজনশীল প্রশ্নটি আমাদের গত ক্লাসে দেওয়ার কথা ছিল, যেহেতু গত ক্লাসে এই অংশটি আমি শেষ করতে পারিনি ক্লাসে, সেই জন্য আমি আজকে এই সৃজনশীল প্রশ্নটি দিচ্ছি বাড়ির কাজ হিসেবে, যে রায়হানের দেশের সরকার দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগকে স্বীকৃতি দিলেও শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগের মতো জরুরি সেবা খাতগুলোকে সরকার নিজে বিনিয়োগ ও বন্টন করে। অন্যদিকে ফ্রেডরিকের দেশের সরকার একটি কমিশনের মাধ্যমে উক্ত সকল খাত সম্পর্কে সিদ্ধান্ত নেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উদ্দীপকে দুইজনের নাম বলা হয়েছে, একজন হচ্ছে রায়হান, আরেকজন হচ্ছে ফ্রেডরিক। রায়হানের দেশের সরকার উৎপাদনের ক্ষেত্রে কি করে, ব্যক্তিগত বিনিয়োগকে স্বীকৃতি দেয়। এখানে একটি উদ্দীপক তোমরা পড়ার সময় উদ্দীপকের যে কৌশলগত শব্দগুলো আছে সেগুলোকে তোমরা আন্ডারলাইন করে বারবার প্রথমবার উদ্দীপক পড়বে, তারপরে আরেকবার পড়বে, একসাথে মানে পরপর 2বার 3বার করে উদ্দীপক পড়বে, এবং উদ্দীপকে কি বলতে চেয়েছে, ভাষার যে মারপ্যাচ সেটি বোঝার চেষ্টা করবে, এবং যে কৌশলগত যে শব্দগুলো আছে যেগুলোকে তুমি ভিত্তি করে তোমার উদ্দীপকের প্রশ্নটি লিখতে হবে, সেগুলোর নিচে তুমি দাগ দিয়ে তুমি উদ্দীপকটি গুরুত্বপূর্ণ অংশটি তুমি জিস্ট বের করে নেবে। এখানে রায়হান এবং ফ্রেডরিক, আমি এই কৌশলগত অংশগুলো বলছি। রায়হান এবং ফ্রেডরিক দুইজন, উদ্দীপকে দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে। রায়হানের দেশে হলো কি, ব্যক্তিগত বিনিয়োগকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার মানে কি, এখানে ব্যক্তি বিনিয়োগ করতে পারবে কখন, ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারবে কখন, যখন ব্যক্তি স্বাধীন। তার মানে এখানে ব্যক্তিগত বিনিয়োগকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মানে কি এখানে ব্যক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে। এবং তারপরে কি বলা হয়েছে, ব্যক্তিগত বিনিয়োগকে স্বীকৃতি দিলেও, তার মানে ব্যক্তি উৎপাদনের ক্ষেত্রে স্বাধীন হলেও, উৎপাদনের সিদ্ধান্তে স্বাধীন হলেও ব্যক্তি কিন্তু সেবা খাতগুলোর ক্ষেত্রে সে স্বাধীন নয়, সেইগুলো আবার কি করছে, সরকার নিয়ন্ত্রণ করছে। সরকার বিনিয়োগ করে, সরকার উৎপাদন করে এবং সরকার বন্টন করে। তার মানে কি, এই যে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ, এই 3টি খাত বা এই আরও এর মতো যে জরুরি খাতগুলো আছে সেগুলো সরকার বিনিয়োগ করে, মানে সরকার নিয়ন্ত্রণ করে, সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়।
তার মানে আমরা রায়হানের দেশের দুই চিত্র পেলাম, যে রায়হানের দেশে দুইটি খাত বিদ্যমান। একটি হলো ব্যক্তিগত খাত, মানে ধনতান্ত্রিক খাত। ব্যক্তিগত খাত কোন অর্থব্যবস্থায় আছে? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। আর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত অর্থনীতিতে কি? যে সরকার নিয়ন্ত্রণ করে। তার মানে আমরা এখানে দুটি অর্থব্যবস্থার আংশিক আংশিক খাত পেয়েছি। একটা হলো ধনতান্ত্রিক অর্থব্যবস্থার কিছু খাত পেয়েছি রায়হানের দেশে, আবার পেয়েছি নির্দেশমূলক খাতের কিছু অংশ। তাহলে আমরা এটিও পড়েছিলাম যে মিশ্র অর্থব্যবস্থায় কি আছে, যে ধনতান্ত্রিক খাত এবং নির্দেশমূলক খাত দুটি পাশাপাশি অবস্থান করবে। তাহলে রায়হানের দেশে দুটি অবস্থা পাশাপাশি অবস্থান করছে। তার মানে কি? রায়হানের দেশটা হলো মিশ্র অর্থ ব্যবস্থার দেশ। এটুকু আমরা বুঝতে পারছি এইটুকু বিশ্লেষণ করে। এবং অন্যদিকে ফেডরিকের দেশ কি? ফেডরিকের দেশের সরকার এই যে যা খাত আছে সব কিছুতেই সকল খাত সম্পর্কে সরকার সিদ্ধান্ত নেয়। সরকারের একটি কমিশন, তার মানে কি সরকারের নির্ধারিত কমিশনের তোমাদের নাম কি মনে আছে? সেটি হলো কি? কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন। সেটিতে কোন অর্থব্যবস্থায় সিদ্ধান্ত নেয়? কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন হলো নির্দেশমূলক অর্থব্যবস্থায়। তার মানে কি? ফেডরিকের দেশটি হচ্ছে নির্দেশমূলক অর্থব্যবস্থা বিরাজমান। তার মানে এই উদ্দীপক থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে রায়হানের দেশে হলো মিশ্র অর্থব্যবস্থা বিরাজমান এবং ফেডরিকের দেশে হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা বিরাজমান। তাহলে আমরা এখন উদ্দীপকের সৃজনশীল প্রশ্নটি দেখি। প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্নটি দিয়েছি যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই যে জ্ঞানমূলক প্রশ্নের যত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের টেক্সট বুকে যত ধরনের সংজ্ঞা আছে, ইকুয়েশন আছে, সমীকরণ আছে, সেইগুলো তোমরা মুখস্থ করে নিবে, সেগুলো তোমরা পড়ে নিবে। কারণ আমরা যেরকম এখানে আরও আমি অনেক কিছুর জ্ঞানমূলক প্রশ্ন দিতে পারতাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে, মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে, নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে, তারপর ইসলামী অর্থব্যবস্থা কাকে বলে, এগুলো আমরা দিতে পারতাম। তার মানে কি ছোট ছোট সংজ্ঞাগুলো সেগুলো আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য আমাদের মুখস্থ করতে হবে। তারপরে আমি অনুধাবনের প্রশ্নে কি দিয়েছি খতে, যে কোন অর্থ ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে এবং কেন বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু আমরা আজকের ক্লাসের পূর্ববর্তী গত বুধবারের ক্লাসে আমরা শিখেছি। সেটি কি শিখেছিলাম? কোন অর্থ ব্যবস্থাকে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতি বলে। কেন বলা হয়? যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে সরকার নিয়ন্ত্রণ করে না, সরকারের হস্তক্ষেপ থেকে মুক্ত এবং ব্যক্তিও স্বাধীন, উৎপাদকও স্বাধীন। ব্যক্তি উৎপাদক হিসাবে যেমন স্বাধীন, ভোক্তা হিসাবে যেমন স্বাধীন। সে যে কোনো পরিমাণ উৎপাদন করতে পারবে এবং ভোক্তা যে কোনো পরিমাণ ভোগ করতে পারবে। এবং ব্যক্তি কি করতে পারবে? উৎপাদক কি করতে পারবে? যে কোনো জায়গায় তার পণ্যটি বিক্রির জন্য যে কোনো বাজারে সে প্রবেশ করতে পারবে। সে যে কোনো বাজারে সে প্রবেশ করে তার দ্রব্যটি বিক্রয় করতে পারবে। অর্থাৎ যে কোনো দ্রব্য উৎপাদন চাইলে সে উৎপাদন করতে পারবে, আবার উৎপাদন বন্ধ করে দিতে পারে যদি তার লোকসান হয়। তার মানে পৃথিবীর সব জায়গায় সে যে সব দেশে বাধা নেই, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে, সকল দেশ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সে তার দ্রব্যটি বিক্রয় করতে পারবে। এই জন্য বলা হয় কি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে মুক্ত বাজার অর্থনীতি। মানে বাজারে এখানে কোনো বাধা নেই, সরকারের দিক থেকে কোনো বাধা নেই, কোনো ব্যক্তির দিক থেকে কোনো বাধা নেই। এখানে অসীম প্রতিযোগিতা, মানে পূর্ণ প্রতিযোগিতা বিরাজমান বাজারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যে গয়ের প্রশ্নটি দেওয়া আছে সেটি হলো কি, যে উদ্দীপক অনুযায়ী রায়হানের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিরাজমান। আমি তো এটির উত্তর তোমাদের উদ্দীপকটি পড়ে দিয়েই দিলাম যে রায়হানের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিরাজমান, মিশ্র অর্থ ব্যবস্থা বিরাজমান। এবং মিশ্র অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্য উদ্দীপকে আছে এমন বৈশিষ্ট্য লিখতে বলেছে। তোমরা এইটি খেয়াল করবে যে গয়ের প্রশ্নে মানে প্রয়োগের প্রশ্নটি 3 নম্বরের যে প্রশ্নটি থাকবে সেটি প্রশ্নটির উত্তর উদ্দীপকেই দেয়া থাকে। উদ্দীপক থেকে খুঁজে বের করে আমাদের লিখতে হবে, এটি বাইরের থেকে মুখস্থ করে লেখা যাবে না। তাহলে উদ্দীপকে আছে সেই উত্তরটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে কি কি হচ্ছে, যে ব্যক্তিগত বিনিয়োগের স্বীকৃতি, তার মানে উৎপাদন খাত হলো, এখানে গণতন্ত্র রয়েছে উৎপাদন খাতে, আর হলো সেবা খাতগুলো হলো সরকার নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এই যে এখানে মিশ্র অর্থ ব্যবস্থায় যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, যে গণতন্ত্র এবং নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থার সমষ্টি,
তারপরে কিছু অংশ রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, কিছু অংশ ব্যক্তি নিয়ন্ত্রণ করে। কি এখানে আমাদের যে রায়হানের দেশের উদ্দীপক, সেখানে রাষ্ট্র কি কি নিয়ন্ত্রণ করে? আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগের মতো জরুরি সেবা খাতগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে, সরকার নিয়ন্ত্রণ করে। এবং ব্যক্তি কি নিয়ন্ত্রণ করে? ব্যক্তি কি সিদ্ধান্ত নিতে পারে? ব্যক্তিগত বিনিয়োগ, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে এবং ভোগের ক্ষেত্রে ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে, ব্যক্তি স্বাধীন। তারপরে আরও কি কি আমরা এই উদ্দীপক থেকে পাই? যে এখানে শ্রেণী ব্যবধান কম এবং রাষ্ট্র কি আংশিক নিয়ন্ত্রিত, মানে সরকার এই অর্থ ব্যবস্থাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করছে না, আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এই যে রায়হানের দেশের 4টি উদ্দীপক থেকে 4টি বৈশিষ্ট্য আমরা শিখে গেলাম। তারপরে আসছে যে আমরা ফেডরিকের দেশের কথা। এই উচ্চতর দক্ষতার যে প্রশ্নটি আছে, উদ্দীপক অনুযায়ী ফেডরিকের দেশের অর্থ ব্যবস্থায় জনগণ কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবে? ফেডরিকের দেশের উদ্দীপক অনুযায়ী ফেডরিকের দেশটি আসলে কোন অর্থ ব্যবস্থার আওতায়, আমরা সেটি কিন্তু শিখেছি। কোন অর্থ ব্যবস্থা? নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, যেহেতু সব কিছুই সরকার নিয়ন্ত্রণ করে। তার মানে এখানে নির্দেশমূলক অর্থ ব্যবস্থার যে আমরা বৈশিষ্ট্য থেকে যে সুবিধাগুলো আমরা দেখি, সেই সুবিধাগুলো আমরা দেখব। যে শ্রেণী ব্যবধান নেই, এটি একটি সুবিধা। তারপরে জনকল্যাণমূলক রাষ্ট্র জনগণের কল্যাণ সর্বোচ্চ করবে, সেটা। নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, এটি সুবিধা। তারপরে কি? যে জনগণ তার কি মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র দায়িত্ব নেয়। এক্ষেত্রে একটি রাষ্ট্র একটি কি সবার আয় এবং বন্টন সুষম হয়, কেউ না খেয়ে মারা যায় না, কেউ না খেয়ে থাকে না। কোথায়? নির্দেশমূলক অর্থ ব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইগুলো আমরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি কথা হলো যে আমরা এই যে গয়ের প্রশ্নটি লিখব, যে সেই সৃজনশীল প্রশ্নটি লেখার নিয়ম হচ্ছে যে আমরা অর্থনীতিতে অনেক বড় করে লেখার দরকার নেই, তোমরা পয়েন্ট আকারে লিখবে। এই যে 4টি বৈশিষ্ট্যের কথা লিখেছি আমরা, 4টি বৈশিষ্ট্য। প্রথমেই এখানে গয়ের প্রশ্নে আমাদের প্রশ্নের 2টি অংশ আছে। একটি হলো যে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিরাজমান রায়হানের দেশে, দ্বিতীয় উত্তরটি আছে যে 4টি বৈশিষ্ট্য লেখা উদ্দীপকে আছে। তার মানে প্রথম উত্তরটি আমাদের একটি প্যারায় লিখব যে রায়হানের দেশে, উদ্দীপক অনুযায়ী রায়হানের দেশে কোন অর্থ ব্যবস্থা? মিশ্র অর্থ ব্যবস্থা বিরাজমান। তারপরে তুমি কারণ হিসেবে 2-1টি পয়েন্ট লিখতে পারো। তারপরে তুমি দ্বিতীয় প্রশ্নতে আছে যে উদ্দীপকে আছে এমন 4টি বৈশিষ্ট্য, তাহলে এরকম হেডিং দিয়ে লিখবে যে উদ্দীপকে আছে এমন 4টি বৈশিষ্ট্য, হলো পয়েন্ট আকারে 4টি বৈশিষ্ট্য লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যদি আমরা ঘয়ের প্রশ্নটি আমরা কিভাবে লিখব সেটি যদি বলি, যে ফেডরিকের দেশের অর্থ ব্যবস্থায় জনগণ কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবে, এখানে তোমরা পয়েন্টের ভিত্তিতে লিখবে। এই যে ভাব সম্প্রসারণের মতো বা প্যারাগ্রাফের মতো একেবারে একসাথে ইয়ে করে লিখে দিবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি যাচ্ছি হচ্ছে বিভিন্ন অর্থ ব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান। এক্ষেত্রে আমরা প্রথমে আসি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে সমাধান হবে, যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো জানি যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি। স্বয়ংক্রিয় শব্দটির ইংলিশ হচ্ছে অটোমেটিক্যালি। অটোমেটিক বললে আমরা খুব সহজেই বুঝি যে অটোমেটিক হচ্ছে কি নিজে নিজেই চলতে পারে, নিজে কারো সাহায্য লাগে না, সে নিজে নিজেই স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ, সেটি হলো কি স্বয়ংক্রিয়। তাহলে দাম ব্যবস্থা কথাটি হলো কি প্রাইস সিস্টেম। এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে আমরা কি বুঝবো, যে এখানে আমি লিখেছি যে দ্রব্যের চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। মানে ক্রেতা কতটুকু কিনতে চাচ্ছে সেটি হলো চাহিদা, ক্রেতার চাহিদা। আর সব ক্রেতার চাহিদা মিলে সৃষ্টি হবে কি বাজার চাহিদা, বাজারের চাহিদা। আর বিক্রেতা কতটুকু বিক্রি করতে চাচ্ছে সেটি হলো বিক্রেতার যোগান। আর সকল বিক্রেতার বিক্রির পরিমাণ বা বিক্রি করার ইচ্ছার পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাব হলো কি বাজারের যোগান। তাহলে বাজারের চাহিদা এবং বাজারের যোগানের সমতার মাধ্যমে হলো কি দ্রব্যের দাম নির্ধারণ হবে। এটিকে বলা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যে অটোমেটিক্যালি এই দাম উঠানামা করে নিজের জায়গায় চলে যাবে, যে চাহিদা এবং যোগানের ভারসাম্য যেখানে হবে সেখানে দাম নির্ধারণ হয়ে যাবে। সেজন্যই বলা হচ্ছে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি আরও বলছি যে
চাহিদা এবং আরও যদি পরিষ্কার করে এটিকে বলি তাহলে বলতে পারি যে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে একটি পণ্যের দাম নির্ধারিত হবে। যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় কি হবে, যে চাহিদা ও যোগানের সমতার মাধ্যমে একটি পণ্যের দাম নির্ধারিত হবে। আবার উল্টাভাবে এটাকে বলতে পারি উল্টিয়ে, যে একটি পণ্যের দাম যেখানে নির্ধারিত হবে, যে দামে একটি পণ্যের চাহিদা এবং যোগানের পরিমাণ সমান হবে সেটি হবে ভারসাম্য দাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি যে একটি নির্দিষ্ট দামে একটি পণ্যের চাহিদা এবং যোগানের পরিমাণ যেখানে সমান হবে সেই দামটিকে বলা হবে ভারসাম্য দাম। সেই ভারসাম্য দামেই ক্রেতারা কিনবে এবং বিক্রেতারা বিক্রয় করবে। কোন অর্থব্যবস্থায়? ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমি নিচে তোমাদেরকে লিখেছি এই যে পয়েন্ট দিয়ে, যে এখানে তিনটি সিচুয়েশন তোমরা পাবা। একটি হলো চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে একটি দাম নির্ধারণ হবে, সেই দামটি হচ্ছে ভারসাম্য দাম। আরেকটি হতে পারে সিচুয়েশন যে মানে ক্রেতারা বেশি কিনতে চাচ্ছে আর বিক্রেতার কাছে সেরকম দ্রব্য নেই, তার মানে কি চাহিদা বেশি যোগান কম। তার মানে কি তখন যে ক্রেতারা বেশি কিনতে চাচ্ছে যোগান কম, তার মানে কি তখন কি হবে? দাম বাড়বে। আর যদি চাহিদা কম কিন্তু যোগান বেশি, তখন কি হবে? দাম কমবে। কারণ কি যোগান বেশি হলে যোগানদারকে দাম কমালে তখন চাহিদা বাড়াবে, জনগণ বেশি কিনতে চাবে, তখন দাম কমবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলো আমরা একটি চিত্রের সাহায্যে এই বিষয়টিকে আমরা দেখি, যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম প্রক্রিয়ার সমাধান। এটি কি? যে প্রাইস সিস্টেমে আমরা দুটি দেখলাম, যে দুটি চলক দেখলাম, একটি হলো চাহিদা আর একটি হলো যোগান। তাহলে আমরা একটি চাহিদা রেখা হলো এই যে লাল রেখাটি যে আছে সেটা হলো ডান দিকে যে নিম্নগামী লাল রেখাটি, সেটি হলো চাহিদা রেখা, এবং নীল যে রেখাটি সেটি হলো যোগান রেখা, সেটি হলো ডান দিকে ঊর্ধ্বগামী। এই চাহিদা এবং যোগান রেখা দুটি একসাথে ইন্টারসেক্ট করে ছেদ করে যে একটি বিন্দু পাওয়া গিয়েছে, সেই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। এবং এই বিন্দুটির মাধ্যমে আমরা পেলাম হচ্ছে কি ভারসাম্য দাম, এবং এই বিন্দুর মাধ্যমে আমরা যে পরিমাণ চাহিদা পেলাম সেটি হলো ভারসাম্য চাহিদার পরিমাণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরের চিত্রটি দেখাচ্ছি, সেখানে আরও সুস্পষ্টভাবে আছে। এই যে এখানে আমরা ভূমি অক্ষে দেখিয়েছি হচ্ছে কোয়ান্টিটি, চাহিদার পরিমাণ, এবং লম্ব অক্ষে দেখিয়েছি প্রাইস। তাহলে এই চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? চাহিদা রেখা এবং যোগান রেখার যোগান রেখার ক্রসিং বিন্দুতে, যে বিন্দুতে তারা উভয়ই ছেদ করেছে, সেই বিন্দুটিতে কি নির্ধারিত হয়েছে? সেই বিন্দুটিকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। এবং এই ভারসাম্য বিন্দুর মাধ্যমে হচ্ছে দাম নির্ধারিত হয়েছে পি স্টার ও পি স্টার, এবং এই ভারসাম্য পরিমাণ চাহিদার পরিমাণ নির্ধারণ হয়েছে ও কিউ স্টার। অর্থাৎ ও কিউ স্টার পরিমাণ চাহিদার মাধ্যমে চাহিদা ও যোগান, অর্থাৎ ও কিউ স্টার পরিমাণ জনগণ দ্রব্য কিনতে চাবে এবং বিক্রেতাও বিক্রি করতে চাবে কি দামে? ও পি স্টার দামে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরেকটু সুস্পষ্ট করে বোঝার জন্য আমি এখানে পয়েন্টের ভিত্তিতে নিয়েছি, যে এখানে দেখো ভূমি অক্ষে আছে কোয়ান্টিটি অফ গ্যাসোলিন, এবং লম্ব অক্ষে দেওয়া আছে এর প্রাইস পার গ্যাসোলিন, মানে প্রতি একক গ্যাসোলিনের দাম। এখানে চাহিদা রেখাটি এই যে ডি দিয়ে চাহিদা রেখা বোঝানো হয়েছে, ডান দিকে নিম্নগামী এবং ডান দিকে ঊর্ধ্বগামী এস দিয়ে যোগান রেখাটি দেখানো হয়েছে। এবং চাহিদা এবং যোগান রেখার ক্রসিং বিন্দুতে হলো ই বিন্দু। এই ই বিন্দুতে হচ্ছে আমাদের কি ভারসাম্য বিন্দু, ইকুইলিব্রিয়াম পয়েন্ট দেওয়া আছে। এই ইকুইলিব্রিয়াম প্রাইস আমাদের কত? যে 1.40, এই যে আমরা দেখতে পাচ্ছি। আর ইকুইলিব্রিয়াম পরিমাণ মানে ভারসাম্য পরিমাণ চাহিদা এবং যোগানের পরিমাণ গ্যাসোলিনের, সেটি হচ্ছে কত? 600 একক, 600। এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে যখন এই ভারসাম্য বিন্দুর উপরে যখন দাম যাবে, যে দাম যখন 1.80 হয়, তখন
$80 হয়, তখন আমরা দেখতে পাচ্ছি যে এক্সেস সাপ্লাই বা অর সারপ্লাস, মানে চাহিদা হচ্ছে কম, যোগান হচ্ছে বেশি। তখন কি হবে? দাম কমবে। দাম কমে কোথায় আসবে? এই 1.40 এই ডলারে, এই দামে নেমে আসবে। এবং দাম যদি $1.4 চেয়ে, ভারসাম্য দামের চেয়ে কম হয়, $1.20 হয়, তাহলে কি হবে? ভারসাম্য দামের চেয়ে এটি কম। তখন কি হচ্ছে? যে আমাদের যোগানের পরিমাণ কম এবং চাহিদার পরিমাণ হচ্ছে বেশি, যেটিকে দেখানো হয়েছে এক্সেস ডিমান্ড অর শর্টেজ দিয়ে, অর্থাৎ অতিরিক্ত চাহিদা বা যোগান ঘাটতি হিসেবে দেখানো হয়েছে। এই অবস্থায় কি হবে? দ্রব্যের দাম বাড়বে, যেহেতু যোগান কম এবং চাহিদা বেশি। যোগান দাম বেড়ে কোথায় যাবে? 1.40-তে, আবার ভারসাম্য দামে ফেরত যাবে। এভাবে একটি দ্রব্যের দাম কি হবে? বাজারে চাহিদা এবং যোগানের ভারসাম্যের মাধ্যমে কি হবে? একটি বাজারে সমতা, ভারসাম্য বিরাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। তারপরে আমরা এটিকে যদি বলি যে পাওয়ার ইন ব্যালেন্স হিসাবে দেখাই, অর্থাৎ এক পাল্লায় যদি আমরা সাপ্লাইকে দেই, আরেক পাল্লায় যদি ডিমান্ডকে দেই, তাহলে ডিমান্ড এবং সাপ্লাই যদি সমান থাকে, তাহলেই কি হবে? পাওয়ার ইন ব্যালেন্স হবে, ইকোনমিক্সে ভারসাম্য বিরাজ করবে। যদি কোনোটি সাপ্লাই যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ডিমান্ড কমে যাবে। তখন কি হবে? সাপ্লাই বেশি হয়ে গেলে আমরা কি দেখতে পেয়েছি? যে এক্সেস সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হবে? দাম কমবে। আর যদি ডিমান্ডের পাল্লা যদি বেশি হয়ে যায়, তখন কি হবে? আমরা দেখেছি যে এখানে কি দেখেছি? এক্সেস ডিমান্ড হলে দাম বেড়ে ভারসাম্য দামে অর্থনীতি ফেরত যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায়, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমাদের পরিচালিত হবে। অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, যে কি উৎপাদন করবে, উৎপাদক কতটুকু উৎপাদন করবে এবং কার জন্য উৎপাদন করবে, এই সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি বলি যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হবে, এখানে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সমস্যার সমাধান কিভাবে হবে? আমরা জানি যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় সরকার বা রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে সব কিছু, এবং রাষ্ট্র যখন সরাসরি নিয়ন্ত্রণ না করে কি করে দেয়? কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন গঠন করে দেয়, কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ গঠন করে দেয়, তারা নিয়ন্ত্রণ করে এটিকে। তাহলে তারা এই সিদ্ধান্তটি নিবে যে কি উৎপাদন করবে, কিভাবে উৎপাদন করবে এবং কার জন্য উৎপাদন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে যদি আমরা আসি যে উৎপাদন ছাড়াও, তাহলে এই যে দ্রব্য সামগ্রীর উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ, এগুলো কি? এগুলো হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম, ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই একটি নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় যে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস আছে, যে উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ, এই সিদ্ধান্তগুলো নিবে হলো রাষ্ট্র, এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে কার মাধ্যমে? নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে, বা এটিকে কোথাও দেওয়া আছে যে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ। এবং তারা কিভাবে এই জনগণের কাছে সেবা এবং দ্রব্য পৌঁছাবে? জনগণের যার যোগ্যতা যেমন, সেই যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করবে, এবং সেই কাজের পারিশ্রমিক হিসেবে উৎপাদিত দ্রব্য এবং সেবা সামগ্রী বন্টন করে দেওয়া হবে জনগণের মধ্যে। এবং এটি হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় শতভাগ জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করা হয় এভাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে নির্দেশমূলক অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হবে। চলো আমরা এর পরে যাই যে মিশ্র অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হবে। মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা জেনেছি যে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে কার মিশ্র ফলাফল? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং হলো নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এই দুটির সম্মিলিত ফলাফল হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বা এখানে সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ দুটিকেই স্বীকৃতি দেওয়া হয়, দুটিকেই সমানভাবে স্বীকৃতি দেওয়া হয় বা পরিচালিত হয়। কি কোন ক্ষেত্রে যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে।
এবং এই ক্ষেত্রে যে অর্থনৈতিক যে কার্যক্রম আছে, দ্রব্য সামগ্রীর উৎপাদন, বিনিময়, বন্টন ও ভোগ দুই পক্ষই নিয়ন্ত্রণ করে, ব্যক্তিও নিয়ন্ত্রণ করতে পারে এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে। ব্যক্তি নিয়ন্ত্রণ করে হচ্ছে কোন খাতগুলো? যেগুলো উৎপাদন খাত, যেগুলো সরকার ব্যক্তির স্বাধীনতার উপর ছেড়ে দেওয়া হয়েছে, এবং রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সেবা খাতগুলোকে। এবং এক্ষেত্রে দাম ব্যবস্থা এবং সরকারি নিয়ন্ত্রণ দুটি পাশাপাশি অবস্থান করে। দাম ব্যবস্থা হচ্ছে কোনগুলো? যে উৎপাদন খাত, যেগুলো সরকার নিয়ন্ত্রণ করে না, সেই উৎপাদন খাত হচ্ছে কি এখানে দাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিতে উৎপাদন খাতে ভারসাম্য বিরাজ করবে এবং জনকল্যাণমূলক খাতগুলোতে, সেবা খাতগুলোতে সরকার নিয়ন্ত্রণ করবে। এইভাবে মিশ্র অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আসি যে আমরা ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হবে। ইসলামী অর্থ ব্যবস্থায় হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এবং ইসলামিক মূল্যবোধ, এই দুটির সংমিশ্রণে হলো এই ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কেন? যেহেতু ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যবসাকে হালাল করা হয়েছে, অর্থাৎ ব্যবসার স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই জন্য মানে ব্যবসা পরিচালিত হবে হচ্ছে বাজারের চাহিদা, বাজারের ইসলামী চাহিদা এবং ইসলামী যোগান এর মাধ্যমে, চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে একটি দাম নির্ধারণ হবে। সেই দামে ক্রেতারা কিনবে এবং বিক্রেতারা বিক্রয় করবে। এবং সেই সাথে অবশ্যই ইসলামী মূল্যবোধ, অর্থাৎ ইসলামের আমরা যে চারটি দেখিয়েছিলাম, যে কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটির ভিত্তিতে চারটি নিয়ম নীতি এখানে অনুসরণ করা হবে ইসলামী অর্থ ব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে তোমাদের কাছে বলার যে এখানে এই যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যদি ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান আসে, তাহলে তোমরা প্রাইস সিস্টেমের যে চিত্রটি শিখেছ সেই চিত্রটি তোমরা দিবে, প্লাস হলো এখানে ইসলামী মূল্যবোধের কিছু কথাবার্তা আমাদেরকে বলতে হবে। এবং এছাড়া আমরা যদি আরেকটু পিছনে যাই, যে মিশ্র অর্থ ব্যবস্থার সমস্যার সমাধানও আমরা দুটি ভাবে দেখেছি, একটি হলো দাম ব্যবস্থা আর একটি হলো সরকারি নিয়ন্ত্রণ। এখানে দাম ব্যবস্থার চিত্রটি তোমরা যখন এই সমস্যার সমাধানটি তোমরা দিবে পরীক্ষায়, তখন তোমরা দাম ব্যবস্থার যে আমরা যে চিত্রটি দিয়েছি, চিত্র আমরা পূর্ণ চিত্রটি আমাদের না দিলেও চলবে, আমরা এই যে এই চিত্রটি দিয়েছিলাম, এই চিত্রটি তোমরা দাম ব্যবস্থার তোমরা দিবে, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থার সাথে তোমরা আরও আমি যে কথাবার্তাগুলো বলেছি সেগুলো সাথে বলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমি আসি যে আমাদের অর্থনীতির দুটি ধারা আছে আলোচনার বিষয়বস্তু অনুযায়ী। একটি হলো ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে কি? ব্যষ্টিক অর্থনীতি হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে এর মাইক্রো, এবং সামষ্টিক অর্থনীতির ইংরেজি হচ্ছে ম্যাক্রো। এই মাইক্রো শব্দটি এসেছে গ্রিক শব্দ মিক্রোস থেকে, এবং সামষ্টিক অর্থনীতির ম্যাক্রো শব্দটি এসেছে ম্যাক্রোস থেকে। মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র বা আংশিক, আর ম্যাক্রো শব্দের অর্থ হচ্ছে বৃহৎ বা সামগ্রিক। তার মানে আমরা বুঝে যাচ্ছি যে ব্যষ্টিক অংশে আলোচনা হবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে, যেমন একটি পণ্যের বাজার, একটি দ্রব্যের বাজার। আর সামষ্টিক অর্থনীতিতে আলোচনা হবে জাতীয় বাজার নিয়ে, জাতীয় আয় নিয়ে। আর ব্যষ্টিক অর্থনীতিতে আলোচনা হবে যে এই যে আমি লিখেছি উদাহরণ হিসেবে, যে একটি দ্রব্যের দাম, একটি দ্রব্যের চাহিদা, একটি দ্রব্যের যোগান, এরকম নিয়ে। আর জাতীয় অর্থনীতিতে আলোচনা হবে দামের জায়গায় হলো জাতীয় দাম স্তর, আর শুধু একটি দ্রব্যের চাহিদার জায়গায় সামষ্টিক অর্থনীতিতে আলোচনা হবে মোট চাহিদা, এবং একটি দ্রব্যের যোগানের জায়গায় আলোচনা হবে সামষ্টিক অর্থনীতিতে মোট যোগান। আমরা এই যে অর্থনীতি প্রথম পত্র পড়ছি, এই অর্থনীতি প্রথম পত্রের তোমাদের যে দ্বিতীয় অধ্যায় পড়ানো হচ্ছে চাহিদা এবং যোগান, এই আলোচনাটি আমরা ব্যষ্টিক অর্থনীতির আলোচনায় অধীনে আমরা পড়ছি। কারণ ওইখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি ব্যক্তির চাহিদা যোগান বা একটি বাজারের চাহিদা যোগান পড়ছি, একটি বাজারের ভারসাম্য পড়ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি এখন এই যে তোমাদের শেষে আমরা যেই অর্থনৈতিক ব্যবস্থার যে সমাধান পড়ালাম সেটিকে ঘিরে আমরা একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি, সেটি বাড়ির কাজ থাকবে তোমাদের।
সেখানে আমরা দেখছি যে রত্নার দেশে সব কিছু উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকে স্বীকৃতি দেওয়া হয় এবং উক্ত দেশের সরকার এক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করে। এখানে রত্নার দেশে আসলে কোন ধরনের অর্থ ব্যবস্থাকে বোঝানো হয়েছে সেটি যদি আমরা মাথায় নেই তাহলে বলতে পারি যে সব ক্ষেত্রে ব্যক্তি বিনিয়োগকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সরকারের কোনো ভূমিকা নেই। তার মানে এটি বোঝাই যাচ্ছে এটি হচ্ছে একটি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থাকে নিয়ে আমরা দেখি যে আমাদের উদ্দীপকে কি কোশ্চেন আছে। উদ্দীপককে ঘিরে সৃজনশীল প্রশ্নে আমরা প্রথমেই দিয়েছি জ্ঞানমূলক প্রশ্নে যে মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে, এটির তোমরা সংজ্ঞা আমি গত ক্লাসে পড়িয়েছি, সেখান থেকে পড়ে নিবে। তারপরে আমরা অনুধাবনের প্রশ্নে দিয়েছি ব্যষ্টিক ও সামষ্টিক অর্থ ব্যবস্থা এক নয় ব্যাখ্যা করো। তার মানে কি এই দুটির মধ্যে যে পার্থক্য দেখলাম আমরা, আসলে কি এটি এক নয়। এটি আমরা এই আজকে যে আমরা স্লাইড দেখালাম সেখান থেকে যে আমি লেকচার দিয়েছি সেটি থেকে গুছিয়ে লিখবে। তারপরে আছে যে উদ্দীপককে ঘিরে আছে যে উদ্দীপক অনুযায়ী কোন অর্থ ব্যবস্থাকে নির্দেশ করা হয়েছে, 4টি বৈশিষ্ট্য লেখো উদ্দীপক অনুযায়ী। তাহলে এই উদ্দীপকে আমরা বলেছি যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কথা বলা হয়েছে এবং উদ্দীপকেই 4টি বৈশিষ্ট্য আছে, সরাসরি আছে আবার পরোক্ষভাবে আছে, সেটি ভেঙে তোমরা 4টি বৈশিষ্ট্য খুঁজে বের করে লিখবে। তারপরে আছে অনুধাবনের প্রশ্নে 4 নম্বর প্রশ্নে যে উদ্দীপকে উল্লিখিত অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হয় বিশ্লেষণ করো। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটির উত্তরও আজকের ক্লাসের আলোচনায় আছে, যেটি আমরা শিখেছিলাম স্বয়ংক্রিয় দাম ব্যবস্থায় যে চিত্র দিয়েছিলাম এবং আমরা বর্ণনামূলক কথাবার্তা বলেছিলাম, সেখান থেকে গুছিয়ে আমরা এই প্রশ্নের উত্তরটি লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের নমুনা প্রশ্ন ধরে ধরে আমি তোমাদের এজন্য পড়াচ্ছি যেন তোমরা বাসায় বসে তোমরা নোট আকারে নিজেরা গুছিয়ে পড়তে পারো। এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের শীত শুরু হয়ে গিয়েছে। আমাদের দেশ বাংলাদেশের যে ঐতিহ্য খেজুরের গুড় এবং পিঠা পায়েস, নবান্ন উৎসব, সব কিছু মিলিয়ে তোমরা ভালো থাকবে। এতক্ষণ আমার ক্লাসের সাথে যারা ছিলেন এবং আমার শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ। আমি আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।